প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ উম্মে হানি, ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের একজন প্রভাষক। দীর্ঘ সময় পর তোমাদের সঙ্গে আমার দেখা। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো, সুস্থ এবং নিরাপদে আছো। তোমরা জানো যে আমরা একটা কঠিন সময়কে পার করছি। সময় যত কঠিনই হোক না কেন, তোমাদের একমাত্র দায়িত্ব এবং কর্তব্য হলো ঘরে অবস্থান করা এবং সেখানে পড়ালেখা চালিয়ে যাওয়া। পড়ালেখা থেকে দূরে সরে গেলে চলবে না। তোমরা যদি ভেবে থাকো যে দ্বিতীয় বর্ষে পরীক্ষা ছাড়াই তোমরা পদার্পণ করতে পারবে, তাহলে সেটা ভুল। অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিয়ে দ্বিতীয় বর্ষে প্রবেশ করতে হবে। ধরে নাও যে কোনো কারণে যদি তোমাদের অটো প্রমোশন বা অটো পাস এরকম কিছু ঘটিয়ে গেল, যখন তোমরা মেডিকেল কিংবা বুয়েট কিংবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তখন কি তোমাদের এগুলো কাজে লাগবে? তখন তো ভর্তি পরীক্ষা দিতেই হবে এবং সমস্ত বইয়ের উপর দক্ষতা থাকবে। সুতরাং তোমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে এখন থেকে পড়ালেখা চালিয়ে যাবে এবং বইগুলো নিজের আয়ত্তে রাখা। হাল ছেড়ে দিলে চলবে না। নিশ্চয়ই সুদিন আমাদের জন্য অপেক্ষা করছে। বিগত মহামারীগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে এগুলোর স্থায়িত্বকাল 3 থেকে 4 কিংবা 5 বছর। যত কিছুই ঘটে যাক না কেন, আমাদেরকে আল্লাহর রহমতের আশায় অপেক্ষা করতেই হবে। আর আমরা অবশ্যই সেই সুদিন দেখতে পাবো। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি তোমাদেরকে স্থির তড়িৎ অধ্যায়টি পড়াচ্ছিলাম। এর কিছু অংশ পড়িয়েছি এবং কিছু অংশ বাকি আছে। আমি লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম গসের সূত্র। গসের সূত্রের গাণিতিক রূপটা কি ছিল আবার মনে করিয়ে দিচ্ছি। ফাই ই সমান ছিল অর্থাৎ কোন তড়িৎ ক্ষেত্রে আবদ্ধ পৃষ্ঠের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রের চার্জের 1/ε গুণ। এখানে এপসাইলন জিনিসটা কি? শূন্য স্থানে তড়িৎ ভেদ্যতা এবং এর মানও তোমাদের জানা। ই হচ্ছে তড়িৎ প্রাবল্য আর ডিএস হচ্ছে গিয়ে একটা ক্ষুদ্র ক্ষেত্র। এই ছিল আমার গসের সূত্রের গাণিতিক রূপ। কুলম্বের সূত্র থেকে আমরা দেখেছি কিভাবে গসের সূত্রে আসা যায়, আবার গসের সূত্র থেকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করে কিভাবে কুলম্বের সূত্রে যাওয়া যায় সেটাও আমরা দেখেছি। এবার আমরা দেখব সুষমভাবে চার্জিত পাতলা গোলীয় খোলকের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য কিভাবে নির্ণয় করতে হয়। প্রথম চিত্রটি খেয়াল করো। এখানে কি করেছি? আর ব্যাসার্ধের একটি গোলক আছে, যার বাইরে একটা পি বিন্দু আছে। সেই পি বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। গোলীয় খোলকটির বহিস্থ কোনো বিন্দু হচ্ছে গিয়ে আমার এই পি। ধরি ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব ধরে নিয়েছি আমি এক্স। এখানে এক্স অবশ্যই আর এর চেয়ে বড়। এই এক্স কে যদি আমি ব্যাসার্ধ ধরে নিয়ে একটি গোলক কল্পনা করি নি, সেটি হচ্ছে গিয়ে আমার গসীয় পৃষ্ঠ। এই ক্ষেত্রে তাহলে পি বিন্দুতে আমি যদি ক্ষুদ্র একটা, খেয়াল করো, পি বিন্দুতে ক্ষুদ্র একটা ক্ষেত্রফল ডিএস ধরে নিচ্ছি এবং ওই বিন্দুতে প্রাবল্য ই আমাকে নির্ণয় করতে হবে। সুতরাং গসের সূত্র অনুযায়ী আমি লিখতে পারি ঠিক আছে। তাহলে আমি ই কে যদি সামনে নিয়ে আসি, প্রথম চিত্রের ক্ষেত্রে আমি দেখাচ্ছি তাহলে ই হচ্ছে, আর আমার ক্ষুদ্র ক্ষেত্রফল হচ্ছে 4 পাই, যেহেতু এক্স কে কেন্দ্র করে নিয়েছি, কিউ ডিভাইডেড বাই এপসাইলন। এই হচ্ছে
আমার সুষমভাবে চার্জিত পাতলা গুলীয় খোলকের জন্য তড়িৎ প্রাবল্যের মান। এই খোলকের বাইরে কোনো বিন্দুতে হচ্ছে গিয়ে আমার এই তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে এটি। আর ব্যাসার্ধের একটা ফাঁপা গোলক, আমি দ্বিতীয় চিত্রের জন্য বলছি, আর ব্যাসার্ধের একটা ফাঁপা গোলক আছে যেখানে এর অভ্যন্তরে একটা বিন্দু হচ্ছে পি। এই পি বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে, অর্থাৎ চার্জিত একটা ফাঁপা গোলকের ভেতরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান আমাকে বের করতে হবে। দেখি কিভাবে বের করা যায়। আমরা জানি যে খোলকের বাইরে গোলীয় বা নিরেট গোলক যেটাই বলি, ফাঁপা গোলক যেটাই বলি, সেই গোলকের বাইরের পৃষ্ঠে হচ্ছে গিয়ে চার্জ সুষমভাবে ছড়িয়ে পড়ে, কিন্তু কোনো গোলকের অভ্যন্তরে চার্জ থাকে না। যদি চার্জই না থাকে তাহলে কোনো গোলীয় খোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রাবল্যের মান হবে 0, অর্থাৎ এই মান 0 হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে নিরেট কোনো চার্জিত গোলকের অভ্যন্তরের যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হয়ে যায়। চার্জিত গোলক বা খোলকের পৃষ্ঠে হচ্ছে প্রাবল্য সর্বাধিক এবং দূরত্ব যত বাড়তে থাকবে এই প্রাবল্যের মান ততটাই কমতে থাকবে। এবার আমরা দেখব চার্জিত সুষমভাবে চার্জিত একটি লম্বা চোঙ বা সিলিন্ডারের ক্ষেত্রে কিভাবে তড়িৎ প্রাবল্য নির্ণয় করা যায়। চিত্রে খেয়াল করো, সুষমভাবে চার্জিত একটি লম্বা চোঙ বা সিলিন্ডার দেখানো হয়েছে যার ব্যাসার্ধ হচ্ছে a এবং এর প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ হচ্ছে ল্যামডা। ধরে নিলাম প্রতি একক দৈর্ঘ্যে চার্জ, প্রতি একক দৈর্ঘ্যে চার্জ হচ্ছে ল্যামডা। এই চোঙের অক্ষ থেকে আর দূরত্বের বহিস্থ কোনো বিন্দুতে আমাদেরকে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। এই চোঙের সমাক্ষীয়ভাবে আর ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের, খেয়াল করো আর ব্যাসার্ধের অক্ষ থেকে আর ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের আরেকটি চোঙ বা সিলিন্ডার বিবেচনা করে নিচ্ছি। এই চোঙের পৃষ্ঠে হচ্ছে গিয়ে আমার গৌসীয় পৃষ্ঠ। চার্জিত চোঙটি খুব দীর্ঘ হওয়ায় এর দুই প্রান্তের প্রভাব নগণ্য বলে আমরা বিবেচনা করতে পারি। প্রতিসাম্য থেকে বলা যায় কল্পিত চোঙের বক্রতলের প্রতিটি বিন্দুতেই তড়িৎ প্রাবল্য ই এর মান সমান এবং দিক তলের সাথে লম্বভাবে চোঙের বাইরের দিকে। গৌসীয় তলে বিবেচিত ক্ষুদ্র কোণ আমি ধরে নিয়েছি ক্ষুদ্র ক্ষেত্র ডিএস এর দিক ও ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, অর্থাৎ তড়িৎ প্রাবল্য ই এর দিকে। এবার গৌসীয় তলে আবদ্ধ চার্জের পরিমাণ, যেহেতু একক দৈর্ঘ্যের চার্জের পরিমাণ ল্যামডা, তাহলে গৌসীয় তলে আবদ্ধ চার্জের পরিমাণ কিউ সমান কত পাচ্ছি? ল্যামডা এল। এবার যদি আমি গসের সূত্র প্রয়োগ করি তাহলে কি পাচ্ছি? এটি পাচ্ছি কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। এখানে আমার এই ক্ষুদ্র ক্ষেত্র হচ্ছে 2 পাই আর এল, আর কিউ সমান আমি জানি ল্যামডা এল। তাহলে ই সমান পাচ্ছি উপরে হচ্ছে ল্যামডা এল। এল এল চলে যাচ্ছে, তাহলে আমার থাকছে ল্যামডা, উপরে ল্যামডা থাকছে। এই হচ্ছে আমার চার্জিত লম্বা চোঙ বা সিলিন্ডারের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের মান। এই চোঙ বা সিলিন্ডারটি যদি অসীম আকৃতির হয়, ব্যাসার্ধ যদি খুব ছোট হয়, আবার বলছি চোঙ বা সিলিন্ডারটির দৈর্ঘ্য যদি অসীম হয় এবং ব্যাসার্ধ যদি খুব নগণ্য হয়, তাহলে একে আমরা কি করতে পারি? একটি অসীম দৈর্ঘ্যের
তার বা চার্জ হিসাবেও বিবেচনা করে নিতে পারি। এবার আমরা দেখব দুটি চার্জিত সমান্তরাল পাতের অভ্যন্তরীণ তড়িৎ প্রাবল্য কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে কি বলছি, দুটি চার্জিত সমান্তরাল পাতের অভ্যন্তরে, তার মানে ভিতরে তড়িৎ প্রাবল্য কিভাবে নির্ণয় করব। আমরা জানি সমান্তরাল পাত ধারক এরকম ধরে নিলাম, দুটি পাত হচ্ছে এক্স যা ধনাত্মক চার্জে চার্জিত, ওয়াই পাত যা ঋণাত্মক চার্জে চার্জিত। উভয় পাতে চার্জের তল ঘনত্ব হচ্ছে সিগমা এবং পাতদ্বয়ের অভ্যন্তরে অবস্থিত পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে বললাম যে দুইটা পাতের চার্জের তল ঘনত্ব হচ্ছে সিগমা, অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু ধরে নিলাম পি, সেখানে আমাকে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। এখন এক্স পাতের জন্য আমি পি বিন্দুর তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করব। তাহলে এক্স পাতের জন্য আমার পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি আমি E1 ধরে নিই, তাহলে প্রাবল্য কি হচ্ছে আমরা জানি সিগমা টু এপসাইলন নট। আবার যদি আমি ওয়াই পাতের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ধরে নেই, কি বললাম, ওয়াই পাতের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ধরে নেই, তাহলে সেটাকে যদি ধরি E2 সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট একই হচ্ছে। তাহলে পি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্যের মান কত হচ্ছে, পি বিন্দুতে মোট প্রাবল্য হচ্ছে, যোগ করে দিব, যদি যোগ করি তাহলে হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। এই তড়িৎ প্রাবল্যের দিক হবে এক্স ওয়াই বরাবর, অর্থাৎ ধনাত্মক চার্জিত পাত থেকে ঋণাত্মক চার্জিত পাতের দিকে। আবার এক্স পাতের বাম পার্শ্বে এবং ওয়াই পাতের ডান পার্শ্বে, অর্থাৎ এক্স ওয়াই পাতের বহিস্থ কোনো বিন্দুতে গসীয় কোনো তল যদি আমরা কল্পনা করে নেই, তাতে কোনো চার্জ সংশ্লিষ্ট থাকে না, ফলে সেখানে তড়িৎ ফ্লাক্স শূন্য হয়ে যায়। এবার দেখি যে কুলম্বের সূত্রের কিছু কিছু সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাগুলো কি। কুলম্বের সূত্রটি কেবল দুটি বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। যখন চার্জের বিস্তরণ ঘটে বা বৃহৎ কোনো চার্জের ক্ষেত্রে এটি সম্ভব হচ্ছে না, তার মানে কুলম্বের সূত্র কোনো বড় চার্জের ক্ষেত্রে কাজ করছে না। নিউক্লিয় দূরত্বের চেয়ে কম দূরত্বের ক্ষেত্রে সূত্র প্রযোজ্য হচ্ছে না। তাহলে নিউক্লিয় দূরত্ব কি, কতটুকু, যার রেঞ্জ আমরা জানি, 15 মিটারের মধ্যে। এর কম দূরত্বের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে না। কুলম্বের সূত্র পরমাণুর নিউক্লিয়াসের স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না, অর্থাৎ নিউক্লিয়াসে যে প্রোটনগুলো পরস্পরের খুব কাছে থাকা সত্ত্বেও এদের মধ্যে ক্রিয়াশীল শক্তিশালী বিকর্ষণের প্রভাবে কেন নিউক্লিয়াসে আবদ্ধ না থেকে ভাঙছে না নিউক্লিয়াস, সে ব্যাপারে এটি ব্যাখ্যা দিতে পারে না। গসের সূত্রের সাহায্যে তড়িৎ ক্ষেত্রের যে তলের উপর তড়িৎ ফ্লাক্স নির্ণয় করা যায়, কুলম্বের সূত্রের সাহায্যে সেই তলে ফ্লাক্স নির্ণয় করা সম্ভব নয়। কুলম্বের সূত্রটি সর্বজনীন সূত্র নয়, ফলে এটি মাধ্যমিক প্রকৃতির উপর নির্ভর করে, আর এটি কেবলই স্থির চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। এই গেল আমাদের কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। এবার আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। চলো আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। শিক্ষার্থীরা, তোমরা এই বর্তনীটি লক্ষ্য করো।
নিচের চিত্রটি তোমরা এই চিত্রটি তোমরা লক্ষ্য করো এবং এই চিত্রটি থেকে খেয়াল করো ধারকত্ব যেহেতু চার্জ না মাইক্রোফ্যারাড, এই হচ্ছে বর্তনী নিচে ক প্রশ্ন। তড়িৎ দ্বিমেরু কাকে বলে? একটা ধারকের ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে? ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে? চিত্রটি মুছে ফেলছি, খেয়াল রাখো চিত্রতে কি আছে। গ হচ্ছে উল্লেখিত চিত্রে প্রতিটি ধারকে সঞ্চিত চার্জের পরিমাণ কত? সর্বাধিক, ঘ হচ্ছে সর্বাধিক শক্তি সঞ্চিত রাখার জন্য এই ব্যবস্থাটা কি যথার্থ? গাণিতিক ব্যাখ্যা করো। তাহলে কি বললাম যে সর্বাধিক সঞ্চয়ের জন্য উপরে যে সমবায়টি দেওয়া আছে, ব্যবস্থাটি দেওয়া আছে, এটা কি যথার্থ কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে একে একে আমরা প্রশ্নগুলোর উত্তর দিই। ক ছিল তড়িৎ দ্বিমেরু কাকে বলে? তোমরা জানো, আমি তোমাদেরকে পড়িয়েছি, তারপরও মনে করিয়ে দিচ্ছি যে দুটি সমান এবং বিপরীতধর্মী চার্জ যদি পরস্পর অল্প দূরত্বে থেকে চার্জের কোনো সমবায় তৈরি করে তবে সেই সমবায়কে আমরা বলছি তড়িৎ দ্বিমেরু। খ প্রশ্ন কি? ধারকের ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভরশীল? একটা ধারকের ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভরশীল এটাও তোমরা পেয়ে গেছো ইতিমধ্যে। তারপরে বলে দিচ্ছি যে পাতের ক্ষেত্রফল যত বেশি হবে কোনো ধারকের ধারকত্ব তত বৃদ্ধি পাবে দুইটা পাতের মধ্যবর্তী দূরত্বের উপর। তার মানে হচ্ছে দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব যত কম থাকবে ধারকত্ব তত বৃদ্ধি পাবে। অথবা যদি এই দুইটা পাতের মধ্যবর্তী স্থানে কোনো অন্তরক পদার্থ রাখা হয় তাহলেও ধারকত্ব বৃদ্ধি পায়। এবার আমরা গ প্রশ্নে যাই। গতে কি চেয়েছে?
গতে চেয়েছে যে এই যে আমাদের ধারকগুলো আছে প্রত্যেকটা ধারকটি কি পরিমাণ চার্জ সঞ্চিত আছে, অর্থাৎ সঞ্চিত চার্জের পরিমাণ অর্থাৎ কিউর পরিমাণ আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি চিত্রে দেখতে পাচ্ছি, চিত্রটি খেয়াল করো, আগের চিত্রে যেভাবে ধারকগুলো সাজানো আছে তা থেকে বোঝা যায় যে এটি হচ্ছে ধারকের শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জানি, সমীকরণ জানি, আগে লিখিয়ে দেওয়া আছে C1 C2 সবগুলোর মান একই, C3 8 একবারে লিখে দিচ্ছি। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জানি তুল্য ধারকত্ব হচ্ছে CS এবং সমীকরণ হচ্ছে এটি। মানগুলো বসিয়ে দিই এবার। এবার তুমি লসাগু করো, তারপর কম্বিনেশন করে আমরা যে রেজাল্ট পাচ্ছি সেই রেজাল্টটা হচ্ছে আমি একবারে বসিয়ে দিচ্ছি, তোমরা করে নিও বাসায়। তাহলে CH সমান পাচ্ছি এই হচ্ছে আমার তুল্য ধারকত্বের মান, অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের মান। তাহলে আমার চাচ্ছে কি চার্জের পরিমাণ। তাহলে আমরা জানি তুল্য ধারকত্ব বা ধারকত্ব সমান হচ্ছে Q ডিভাইডেড বাই V। V আমার দেওয়া ছিল V সমান হচ্ছে 100 ভোল্ট। তাহলে আমি মান এই সমীকরণে বসিয়ে দিচ্ছি। Q সমান CS এর মান হচ্ছে 2.67 to 10 to the power -6 100। into charge coulomb। তাহলে আমি পেয়ে গেলাম গয়ের উত্তর, প্রতিটা ধারকে সঞ্চিত চার্জের পরিমাণ। গতে কি চেয়েছে, গতে আসি, গতে চেয়েছে যে এই সমবায়টি চার্জ সঞ্চিত রাখার জন্য এই সমবায়টি যথার্থ কিনা। তাহলে গ থেকে আমরা তুল্য ধারকত্ব পেয়েছি এটি CH সমান 2.6 into 10 to the power -6 ফ্যারাড। এই হচ্ছে আমার শ্রেণী সমবায়ের জন্য তুল্য ধারকত্ব। তাহলে শ্রেণী সমবায়ের জন্য আমি এবার সঞ্চিত শক্তি বের করি। তাহলে শ্রেণী সমবায়ের জন্য ধারকের সঞ্চিত শক্তি ইউ দিয়ে প্রকাশ করি আমরা, সূত্র হচ্ছে হাফ CS V স্কয়ার। এই মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি। ইউ সমান পাচ্ছি CS হচ্ছে আমার 0.67 10 to the power স্কয়ার। এটিকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 1.5 into 10 to the power -2। যেহেতু শক্তি জুল, শক্তির একক হচ্ছে জুল। এবার যদি আমি ধারকগুলোকে শ্রেণী সমবায় না বলে কল্পনা করে নিচ্ছি যে এরা সমান্তরাল সমবায়ে আছে, তাহলে তুল্য ধারকত্ব কি হবে আমরা জানি। সমান্তরাল সমবায়ের জন্য তুল্য ধারকত্ব হচ্ছে CP এবং CP এর
সমীকরণ হচ্ছে এইটি। তাহলে আমরা সহজেই বের করতে পারি। মানগুলো বসিয়ে দাও। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা সঞ্চিত শক্তির পরিমাণ এবার বের করব। তারপর তুলনা করব যে কোন সমবায়ের ক্ষেত্রে শক্তির পরিমাণ বেশি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সঞ্চিত শক্তি পাচ্ছি ইউ সমান হাফ সিপি ভি স্কয়ার। আমার সিপি হচ্ছে 24, যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সমবায়ের ক্ষেত্রে যে সঞ্চিত শক্তির পরিমাণ এলো, দ্বিতীয় ক্ষেত্রে তার চেয়ে সঞ্চিত শক্তির পরিমাণ অনেক বেশি। অর্থাৎ প্রথম সমবায়টি চার্জ সঞ্চিত রাখার ক্ষেত্রে যথার্থ নয়। এবার আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করি। ধরে নিচ্ছি যে এ বি সি ডি একটি বর্গ ক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটি বাহুর 1 মিটার। ধরে নিলাম এটা হচ্ছে সেই বর্গক্ষেত্র, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলেছি 1 মিটার। এসি এবং বিডি হচ্ছে কর্ণ বি সি ডি। এই তিনটি কৌণিক বিন্দুতে চার্জ যথাক্রমে +5 কুলম্ব, -10 কুলম্ব এবং +5 কুলম্ব। খেয়াল করো এবিসিডি একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। লিখে দিচ্ছি 1 মিটার। বিসিডি এই তিনটি কৌণিক বিন্দুতে চার্জ হচ্ছে যথাক্রমে +5 কুলম্ব, -10 কুলম্ব এবং +5 কুলম্ব। তাহলে আমাকে কি কি বের করতে হবে দেখি। ক কোশ্চেনে আসি। ডাইইলেকট্রিক কাকে বলে? কি কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তড়িৎ প্রাবল্য 0 হলে বিভব 0 হবে কিনা ব্যাখ্যা কর। ঘতে এ বিন্দুর বিভব কত? ঘ এ বিন্দুতে যদি 2 মাইক্রো
কুলম। এই বিন্দুতে যদি আমরা 2 মাইক্রোকুলম মানের একটা আধান স্থাপন করি, তাহলে এই বিন্দুটি কি পরিমাণ বল অনুভব করবে? চার্জ প্রদান করি, মানে প্রদান করা হয়, তবে এ কি পরিমাণ বল অনুভব করবে? গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো। শেষ হয়ে গেল আমার কোশ্চেন। প্রথমে আসি কতে, ডাই ইলেকট্রিক কাকে বলে? তোমরা সবাই জানো ডাই ইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক মাধ্যম হচ্ছে সেই অন্তরক বা অপরিবাহী পদার্থ যেগুলো তড়িৎ ক্ষেত্রে রাখলে বা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হলে কেবল চার্জের সরণ ঘটবে, কিন্তু চার্জের কোনো প্রবাহ ঘটবে না। এর পরের কোশ্চেন ছিল যে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি শূন্য হয় বিভব শূন্য হবে কিনা। আমরা জানি তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুর প্রাবল্য ওই বিন্দুর দূরত্ব সাপেক্ষে কি হচ্ছে, বিভবের পরিবর্তনের হারের সমানুপাতিক। অর্থাৎ তড়িৎ প্রাবল্য যদি ই হয় আর বিভব যদি, তড়িৎ প্রাবল্য ই, বিভব ভি হলে তড়িৎ প্রাবল্য সমান হচ্ছে দূরত্ব সাপেক্ষে, তাহলে 8। তাহলে আমি কি বললাম যে দূরত্ব সাপেক্ষে বিভব হচ্ছে, তড়িৎ প্রাবল্য হচ্ছে বিভবের পরিবর্তনের হারের সমানুপাতিক। তার মানে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি শূন্য হয় সেখানে বিভব শূন্য নাও হতে পারে। এবার চলে যাই আমরা গ কোশ্চেনে। বলেছে যে এই বিন্দুর বিভব আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই বিন্দুটি খেয়াল করো, চিত্রটি নিশ্চয়ই তোমরা এঁকে নিয়েছো। এখানে কি কি দেওয়া আছে আগে দেখি। বি বিন্দুর চার্জ দেওয়া আছে, তার মানে কিউ বি দেওয়া আছে +5, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে, ঠিক আছে। এগুলো আমার দেওয়া আছে, আমাকে বিভব বের করতে হবে, অর্থাৎ এ বিন্দুতে বিভব। তাহলে আমার দূরত্ব কি দেওয়া আছে, এবি বিসি। চিত্রটা এঁকে নিই তাহলে সুবিধা হবে আমাদের জন্য। ছোট্ট করে এ বি সি ডি, এই হচ্ছে আমার চিত্র। 1 মিটার 1 মিটার, সিডি ডি এ সমান হচ্ছে আমার 1 মিটার। আমি যদি সি এ আর বিডি বের করতে চাই তাহলে কিভাবে বের করব? আমরা জানি, যদি খেয়াল করো এ বি সি ত্রিভুজটা নেই, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, আর এই দুইটির মান আমরা জানি। তার মানে সি এ বিডি সমান পাচ্ছি আমি √2। এবার আমি এ বিন্দুর জন্য বিভব খুব সহজে বের করতে পারবো।
তাহলে এই বিন্দুতে যদি বিভব বের করতে যাই, আমার বিভবের সমীকরণ হচ্ছে 1/4πε0 q ডিভাইডেড বাই দূরত্ব মানে r। তাহলে এখানে আমার কি দেওয়া আছে, এই হচ্ছে আমার কমন। এ বিন্দুতে খেয়াল করো, বি বিন্দুর চার্জ পাবে, সি বিন্দুর পাবে, ডি বিন্দুর পাবে। তাহলে এর জন্য আমার হচ্ছে কিউ এ ডিভাইডেড বাই বি এ, জন্য হচ্ছে কিউ সি, সি এ, কিউ ডি, ডি এ। তাহলে আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। কিউ এ হচ্ছে আমার 5, বি এ হচ্ছে 1 মিটার, সি হচ্ছে -10 কুলম, 2 মিটার যেহেতু দূরত্ব 2 মিটার, কিউ সি পাচ্ছি +1 মিটার। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, এটার মান তোমরা জানো, মান হচ্ছে কত, ইনভার্স কুলম্ব স্কয়ার। যদি ক্যালকুলেশন করো, বিভব আমার বের হচ্ছে এত। তাহলে আমি এ বিন্দুর জন্য বিভব পেয়ে গেলাম। তাহলে বিভবের মান কত হচ্ছে 6.36 × 10⁻10 ভোল্ট। এবার আমরা যাই গ কোশ্চেনে। গ কোশ্চেনে কি ছিল, যে যদি আমরা এই বিন্দুতে 2 মাইক্রো কুলম্ব আধান চার্জ দিয়ে চার্জ বা আধান প্রদান করি, তাহলে এই বিন্দুটি কি পরিমাণ বল অনুভব করবে। আচ্ছা দেখি কি পরিমাণ বল অনুভব করবে। আমরা গ থেকে দেখেছি বা চিত্র থেকে দেখেছি যে এবি বিসি, তার মানে এবি বিসি সিডি, ডি এ হচ্ছে আমার 1 মিটার, সি এ পেয়েছিলাম 2 মিটার। আচ্ছা এবার আমরা কি করব, বি বিন্দুর চার্জের জন্য, বি বিন্দুর যে চার্জ আছে অর্থাৎ বি বিন্দুর চার্জের জন্য এই বিন্দুর আকর্ষণ বল যদি এফ বি বলি, তাহলে কিউ এ ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে বি আর এ, তাহলে আমার হচ্ছে এফ বি এর জন্য এটার মান আমি জানি 9 × 10⁹ স্কয়ার ইনভার্স কুলম্ব স্কয়ার। কিউবি জানি কত, +5 কুলম্ব। এ দেওয়া আছে 2 মাইক্রো কুলম্ব, তার মানে 6 কুলম্ব, 1 স্কয়ার। তাহলে আমি পেয়ে গেলাম, যদি ক্যালকুলেশন করি এফ বি পাবো সেই 10⁴ নিউটন, যেহেতু
আমার হচ্ছে বল। এবার আসি আমি ডি বিন্দুর জন্য, যেহেতু ডি এবং বি বিন্দু দুটি চার্জের পরিমাণ একই, সুতরাং এফ ডি, তার মানে ডি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুতে আকর্ষণ বলের মান একই হবে। বুঝতে পেরেছো? এফ বি এবং এফ ডি একই হবে। তাহলে এই যে আমার এফ বি এবং এফ ডি, নিট বল বা লব্ধি বল এফ ডি কস, যেহেতু এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর আমরা জানি cos 90 হচ্ছে 0, তাহলে এফ বি স্কয়ার, যেহেতু এটা সমান হচ্ছে এটার মানে, আর এই পাশটা হচ্ছে আমার 0, এফ বি পাচ্ছি নিউটন। তাহলে এফ বি এফ ডি এর মধ্যকার লব্ধি বল আমরা পেয়ে গেলাম। এটাকে যদি আরেকটু করি, নিউটন, যার দিক হচ্ছে সি এ বরাবর। এবার আসি সি বিন্দুর চার্জের জন্য এই বিন্দুতে আকর্ষণ বলের মান, এই বিন্দুতে বলের মান যদি এফ সি বলি, তাহলে এফ সি সমান আমি কি পাচ্ছি, সে আগের মতোই সি এ পাচ্ছি সি এ স্কয়ার। কি করছি, সি বিন্দুর চার্জের জন্য এই বিন্দুতে যে আকর্ষণ বল হচ্ছে সে বলের মান নির্ণয় করছি, যার সূত্র হচ্ছে এটি। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। সি হচ্ছে আমার -10 কুলম্ব, যার দিক হচ্ছে এসি বরাবর। তাহলে আমাদের এই বিন্দুতে কতটুকু বল কার্যকরী হচ্ছে এই দুটার পার্থক্য থেকে আমরা বের করতে পারবো। তাহলে আমরা বের করি, এই বিন্দুতে কার্যকরী বলের পরিমাণ, এই বিন্দুতে কার্যকরী বলের পরিমাণ হবে আমার এফ সমান এফ, বের করেছিলাম এফ বিডি, এইটুকু আমি বাদ দিই।
হচ্ছে আমার এই বিন্দুতে কার্যকরী বলের পরিমাণ, অর্থাৎ এই বিন্দুতে যদি আমি 2 মাইক্রোফ্যারাড কুলম্ব আধান প্রয়োগ করি তাহলে এই বিন্দুটি এই পরিমাণ বল অনুভব করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই রইল। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ নিরাপদে থেকো, আর অবশ্যই হাল ছেড়ে দিও না, পড়াশোনা চালিয়ে যেতে থাকো। আল্লাহ হাফেজ।